আমরা আজকে ক্লাস নিব হ্যাবারমাসের থিওরির উপর, বেসিক থিওরির উপর। সেটা হলো কমিউনিকেটিভ অ্যাকশন থিওরি। এবং কমিউনিকেটিভ অ্যাকশন থিওরিটা হ্যাবারমাসের যে ইউনিক থিওরি, সেই জায়গাটা আমরা আলোচনা করব তার থিওরিটিক্যাল যে এলিমেন্টস নিয়ে এবং তার থিওরিটিক্যাল আইডিয়া নিয়ে, এবং সেই জায়গাটা আমরা আলোচনা করব। এবং এর আগে আমরা বুঝেছিলাম যে হ্যাবারমাস কিভাবে মার্কস এবং বেবার থেকে ডিফারেন্টলি তার থিওরিটাকে ডেভেলপ করেছে এবং কিভাবে বর্তমান মডার্ন সোসাইটির সাথে তার থিওরি কিভাবে সংযুক্ত এবং সম্পর্কিত। তো এখন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে তার থিওরির মূল ফোকাসটা আমরা নিয়ে আসব। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আমি তোমাদের জন্য তোমাদের বোঝার জন্য এই চার্টটা তৈরি করেছি। সেটা হলো কমিউনিকেটিভ অ্যাকশন থিওরির উপর। এবং এখানে আমি দুটো চার্ট আমি ডেভেলপ করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আমি যদি ক্লাস নিতাম বোর্ডে, তাহলে এভাবে বোর্ডেও তোমাদেরকে এগিয়ে দেখাতাম। তো যাই হোক, বোর্ডের কাজটা আমি এখানে করছি। কমিউনিকেটিভ অ্যাকশন থিওরিতে হ্যাবারমাস দেখিয়েছেন যে কমিউনিকেটিভ অ্যাকশন প্রসেস, যে কিভাবে কমিউনিকেটিভ অ্যাকশনটা কাজ করে। তো কমিউনিকেটিভ অ্যাকশনটা এর মানেটা হচ্ছে মানুষ যে শুধুমাত্র লেবার নিয়ে চলে তা না, মানুষ যে শুধুমাত্র শ্রম দিয়েই চলে তা না, মানুষের অ্যাকশনটা শুধুমাত্র ওয়ার্কিং এর উপর না, লেবারিং এর উপর না। মানুষের অ্যাকশনটা হলো কমিউনিকেশনের সাথে অনেক বেশি জড়িত, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছি। সেখানে হ্যাবারমাস দেখেছিলেন যে আমাদের যে সেন্সুয়াস হিউম্যান অ্যাক্টিভিটি রয়েছে, মানে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিটা অনেক বেশি সেন্সুয়াস। কারণ মার্কসিয়ান আইডিয়া থেকে নিয়ে এসে হ্যাবারমাস বলেছেন যে মার্কস মানুষকে সেন্সুয়াস বিইং হিসেবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, কিন্তু এই সেন্সুয়াস বিইং এর মধ্যে এই জায়গায় কিছু ডিবেট থাকলো যে মানুষ কি সেন্সুয়াস বিইং, মানুষ কি অ্যাবাভ সেন্সুয়াস বিইং, মানুষ কি ট্রান্সেন্ডেন্টাল বিইং, মানে এই জায়গাগুলোর মধ্যে একটা ডিবেট আছে। আমি সেই ডিবেটের মধ্যে এখন যাচ্ছি না, আমি যাচ্ছি যে এই জায়গাটা যেটা হ্যাবারমাস উল্লেখ করেছে, যেমন মানুষকে সেন্সুয়াস হিউম্যান বিইং হিসেবে উপস্থাপন করেও হ্যাবারমাস কিন্তু হ্যাঁ, আমি তো ইউনিভার্সিটি ক্লাস। কামরুল, তোর সাউন্ড অন করা আছে? হ্যাবারমাস কিন্তু মানুষকে রেশনাল বিইং হিসেবে তুলে ধরেছেন। ঠিক আছে? তো মানুষকে যে হ্যাবারমাস রেশনাল বিইং হিসেবে তুলে ধরেছেন, সেই জায়গা থেকে দেখেছেন যে মানুষ রেশনাল অ্যাকশন করতে পারে, এবং এই রেশনাল অ্যাকশনের নাম দিয়েছে হ্যাবারমাস ওয়ার্ক, যেটাকে আমরা বলি তোমরা এই যে মানুষ যে কাজের মধ্য দিয়ে উপার্জন করছে, কাজের মধ্য দিয়ে তার জীবন যাত্রাকে নির্বাহ করছে, সেটার নাম হলো রেশনাল অ্যাকশন। যেমন তোমরা জব করছো, দ্যাট ইজ রেশনাল অ্যাকশন। কারণ এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে সোশ্যাল একটা তোমার কন্ট্রিবিউশন রয়েছে। তুমি যদি জব করো, জব মানে কি, জব মানে ইট ইজ নট দ্য সোর্স, ইট ইজ নট অনলি দ্য সোর্স অফ ইনকাম, ইটস সোশ্যাল কন্ট্রিবিউশন। কারণ তুমি জব করার মধ্য দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যুক্ত হয়েছে। সুতরাং ওয়ার্ক হলো রেশনাল অ্যাকশন। দেন আরেকটা অ্যাকশনকে গুরুত্ব দিয়েছেন হ্যাবারমাস, সেটার নাম হলো কমিউনিকেটিভ অ্যাকশন। এখন আমরা রেশনাল অ্যাকশন বা ওয়ার্কিং এর মধ্যে আমরা কি দেখি, আমরা দেখি দ্যাট ইজ ফাংশন অফ বডি, হ্যাঁ, ফাংশন অফ ফিজিক। তাহলে মানুষের বডির একটা ফাংশন রয়েছে ওয়ার্কিং এর মধ্যে। কিন্তু কমিউনিকেটিভ অ্যাকশনের মধ্যে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ? ফিজিক্স না, ল্যাঙ্গুয়েজ, ভাষা। তখন দেখেছে মানুষ কথার মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে যে কর্ম সম্পাদন করে, তার নাম হলো কমিউনিকেটিভ অ্যাকশন। তাহলে মানুষ দুটো বেসিক অ্যাক্টিভিটি যে আছে, একটা হলো ওয়ার্কিং, হ্যাঁ, একটা হলো রেশনাল অ্যাকশন, আর একটা হলো কমিউনিকেটিভ অ্যাকশন। ওয়ার্কিং অ্যাজ রেশনাল অ্যাকশন এন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ কমিউনিকেটিভ অ্যাকশন। তো কমিউনিকেটিভ অ্যাকশনটা হলো বিষয়টা হলো যে মানুষের সাথে মানুষের আন্তঃযোগাযোগ প্রক্রিয়া। তো মানুষের সাথে মানুষের আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার গুরুত্বটা
দিতে গিয়ে হ্যাবারমাস তখন দেখিয়েছেন যে মানুষের মধ্যে এই জায়গাটা যে কমিউনিটিভ অ্যাকশনটা কিভাবে আসছে থ্রু জেনারেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ প্র্যাকটিক্যাল এন্ড মোরাল নলেজ, থ্রু জেনারেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ টেকনিক্যাল নলেজ। এখন এই জায়গাটা কিভাবে আসবে, তখন হ্যাবারমাস দেখিয়েছিলেন যে মানুষ 3 ধরনের কর্ম করে, টাইপস অফ অ্যাকশন। একটা কি, একটা হলো ওয়ার্ক, ফার্স্ট ওয়ার্ক, সেকেন্ড ইন্টারঅ্যাকশন, থার্ড স্ট্র্যাটেজিক অ্যাকশন। তো ওয়ার্ক মানে হলো ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন, দ্যাট ইজ পারপাসিভ অর রেশনাল। মানে আমরা যে কাজ করি এই কাজটা হলো ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টাল মানেটা কি, মানেটা হলো কর্মের মধ্য দিয়ে তুমি উপার্জন করছো, কর্মের মধ্য দিয়ে তুমি জীবিকা নির্বাহ করছো, কর্মের মধ্য দিয়ে তুমি পরিবার সংসার নির্বাহ করছো, তোমার যে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, সেটা পালন করার সুযোগ তৈরি হচ্ছে, কারণ তোমার আর্নিং ক্যাপাসিটি তৈরি হয়েছে, এবং দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন, কারণ ইট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ফর পারফর্ম ইউর ডিউটি। এর মানে ওয়ার্ক ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইউর ডিউটি। তাহলে তোমার ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন, দ্যাট ইজ পারপাসিভ এবং রেশনাল, এবং এটা যৌক্তিক একটা বিষয়। সেকেন্ড হলো ইন্টারঅ্যাকশন, এবং ইন্টারঅ্যাকশন শব্দটার মধ্যে কিন্তু অ্যাকশন আছে। তোমরা খেয়াল করো যে ইন্টারঅ্যাকশন শব্দটার মধ্যেই কিন্তু অ্যাকশন রয়েছে। তাহলে ইন্টারঅ্যাকশন ইটসেলফ অ্যাকশন। কেন? কারণ ইন্টারঅ্যাকশনের মধ্যে কি রয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারসাবজেক্টিভ নর্মস। তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে মানুষ কখনো পারস্পরিক কর্মে যুক্ত হবে না যতক্ষণ না তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ না যাচ্ছে। যেমন ধরো একটা তুমি এমপ্লয়ার এবং এমপ্লয়ি, তাদের মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন যদি এটাকে বলে কনসেনসাসে আসতে না পারে, মানে হচ্ছে একটা মীমাংসায় আসতে না পারে, হ্যাঁ, একটা সংহতিতে আসতে না পারে, তখন কিন্তু তারা কি করতে পারবে না, ওই কর্ম সম্পাদন করতে পারবে না। তাহলে দেখা যায় যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মানুষের কর্মের ক্ষেত্রে হোক, মানুষের বিনোদনের ক্ষেত্রে হোক, মানুষের লেজার টাইম মানে পাসিং এর ক্ষেত্রে হোক, এবং মানুষের স্বাভাবিক যে নন ওয়ার্কিং যে সোশ্যাল ইন্টারাকশনের উপর হোক। হ্যাঁ, যেখানে নন জব যে সোশ্যাল অ্যাক্টিভিটি, সেখানে দেখা যায় ইন্টারাকশন। এবং মানুষ যখন কর্ম সম্পাদন করে সে যখন বাসায় ফিরে, তখনও কিন্তু তাকে ইন্টারাকশনের মধ্যে থাকতে হচ্ছে। এবং ধরো তুমি ইনকাম করে বাসায় ফিরেছো, এবং সেখানে তুমি কি করছো, ফ্যামিলির সাথে, তোমার বাবা মার সাথে, সন্তানের সাথে যে ইন্টারেক্টেড হচ্ছে, এখানে কি আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে কিন্তু সলিডারিটি, হ্যাঁ, এবং ফ্যামিলি সলিডারিটি, এটা কিন্তু ডেভেলপ করছে না। তাহলে ফ্যামিলি ফাংশনিং এর জন্য কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে কিন্তু তারা একসাথে বসবাস করতে পারে না। আবার শ্রমিক এবং মালিকের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কিন্তু একসাথে কাজ হতে পারে না। তাহলে যখন দেখবে যে শ্রমিকরা একটু এটাকে বলে রিভোল্টে যাচ্ছে, অথবা শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে, মুভমেন্ট করছে, তখন এটা দিয়ে কি বোঝা যায়, দ্যার ইজ এ গ্যাপ অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এর মানে ইন্টারাকশন ইজ সো ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা তোমার এটাকে বলে ইন এভরি স্পেয়ার ইজ সো নেসেসারি, is so necessary and essential action, that is interaction. Intersubjective norms sharing করতে হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার হয় ইন্টারসাবজেক্টিভ নর্মস। এর মানেটা কি, এর মানেটা হলো ইন্টারসাবজেক্টিভ নর্মস বিষয়টাই হলো যে পারস্পরিক যে নর্মগুলো, হ্যাঁ, যে আদর্শগুলো আছে, কালচার আছে, সেটাকে শেয়ারিং করতে হয়। হ্যাঁ, এবং এই কালচারটাকে যদি আমরা শেয়ার করতে না পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে ইন্টারাকশনটা ভালো ডেভেলপ করে না। এখন আমরা যদি দেখি যে একটা অফিসে তুমি জব করছো, হ্যাঁ, অথবা কেউ ধরো কোনোভাবে অ্যাফেয়ারে জড়িত হয়েছে, তখন দেখা যায় যে তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতির একটা আদান প্রদান কিন্তু চলে। যেমন ধরো এটাকে বলে তোমরা দুই এমপ্লয়ি এবং দুই অঞ্চল থেকে এসেছে, কিন্তু দুই অঞ্চলের কালচার ভিন্ন।
তখন দুই অঞ্চলের কালচার, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সংস্কৃতি, নিয়ম কানুন এই বিষয়গুলোকে কিন্তু শেয়ারিং করতে হয়। হ্যাঁ, প্রত্যেকেই তার নর্মটাকে সাবজেক্টিভ নর্ম মনে করে, নিজের নর্ম মনে করে, কিন্তু এখানে ইন্টার সাবজেক্টিভিটি থাকতে হয়। এর মানে পারস্পরিক শেয়ারিং থাকতে হয়, এই শেয়ারিং এর মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তারপর হলো তোমার স্ট্র্যাটেজিক অ্যাকশন, এবং স্ট্র্যাটেজিক অ্যাকশনের মধ্যে কি থাকে, সেখানে স্ট্র্যাটেজিক অ্যাকশনটা হলো কম্বিনেশন অফ ওয়ার্ক অ্যান্ড ইন্টারাকশন। মানে স্ট্র্যাটেজিক অ্যাকশন ইজ স্ট্র্যাটেজিক অ্যাকশনটা হলো তোমার এমন একটা অ্যাকশন যেটার মধ্যে ওয়ার্ক এবং ইন্টারাকশন একসাথে কাজ করে, দ্যাট ইজ স্ট্র্যাটেজি। যেমন ধরো আমরা এখন প্রফিট ম্যাক্সিমাইজিং এর কাজ করব, ঠিক আছে? এখন প্রফিট ম্যাক্সিমাইজিং এর কাজের জন্য একটা স্ট্র্যাটেজি দরকার। কি স্ট্র্যাটেজি দরকার? আমাকে শ্রমিকদের শ্রমকে কাজে লাগাইতে হবে, তাদের সাথে ইন্টারাকশন করতে হবে। হ্যাঁ, তাহলে ইন্টারাকশন এবং ওয়ার্ক দুটোর সমন্বয়ে কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাকশনটা তৈরি হয়। সেই স্ট্র্যাটেজিক অ্যাকশনটা একটা ডিসিশন মেকিং এ কিন্তু কাজ করে। তাহলে স্ট্র্যাটেজিক অ্যাকশনের একটা গোলই হলো ডিসিশন মেকিং। এখানে রেশনাল ডিসিশনটা কিন্তু তারা তৈরি করতে পারে। উইদাউট রেশনাল ডিসিশন strategic action cannot be possible, in which work and interaction is embedded. মানে ওয়ার্ক এবং ইন্টারাকশনটা পারস্পরিক ভাবে যুক্ত থাকে, কিন্তু সেখানে রেশনাল ডিসিশন মেকিংটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে স্ট্র্যাটেজিক অ্যাকশন ইজ the fundamental action of human life, কারণ without a strategic action you cannot maximize profit. Without a strategic action you cannot reach in a goal, in your goal in life. ধরো তোমার জন্য তোমার দরকার, তুমি বড় একজন অফিসার হতে চাও, হ্যাঁ, অথবা তুমি একজন বড় এটাকে বলে ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, যে যেটাই হতে চায় তাকে স্ট্র্যাটেজিক অ্যাকশনে যেতে হয়। কিভাবে যেতে হয়? তাকে ওয়ার্ক করতে হয় এবং ইন্টারাকশনে যেতে হয়। এখন এর জন্য দরকার তোমার রেশনাল ডিসিশন। স্ট্র্যাটেজিক অ্যাকশনের ফার্স্ট হলো তোমাকে রেশনাল ডিসিশন যেতে হবে, যে আমি কি করলে, কিভাবে করলে আমি কিন্তু আমার গোলে পৌঁছতে পারবো, আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে? লেখাপড়া করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং তোমার টিচারদের সাথে ইন্টারাকশনটা তৈরি করতে হবে, ক্লাসমেটদের সাথে ইন্টারাকশন তৈরি করতে হবে। হ্যাঁ, এর মানে তোমাকে কর্ম সম্পাদন করতে হবে, আবার ইন্টারাকশনও করতে হবে, কিন্তু রেশনাল ডিসিশনের মধ্যে থাকতে হবে। যেমন ধরো তুমি ধরো কেউ নকল করে পাস করতে চায়, এটার মধ্যে তার গোল ঠিক আছে, কিন্তু ইট ইজ নট রেশনাল ডিসিশন। তার গোল ঠিক থাকতে পারে, হ্যাঁ, গোল হতে পারে যে একটা রেজাল্ট ভালো করা, তারপর চাকরি করা, হ্যাঁ, তারপরে ভালো একটা পজিশনে যাওয়া, কিন্তু তার তো রেশনাল ডিসিশন থাকে। তাহলে রেশনাল ডিসিশন কি করে? একটা স্ট্র্যাটেজিক অ্যাকশনের দিকে তাকে নিয়ে যায়। তাহলে ওয়ার্ক, ইন্টারাকশন এন্ড স্ট্র্যাটেজিক অ্যাকশনের সমন্বয়ে মানুষ কিন্তু সমস্ত কর্ম সম্পাদন করে। এই জায়গা থেকে কি দরকার? এই কাজগুলো করতে কি দরকার? তোমার টেকনিক্যাল নলেজ দরকার, প্র্যাকটিক্যাল নলেজ দরকার, মোরাল নলেজ। দ্যাট মিনস জেনারেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ টেকনিক্যাল নলেজ, জেনারেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ প্র্যাকটিক্যাল এন্ড মোরাল নলেজ। এর মানে টেকনিক্যাল নলেজ দরকার, তোমার টেকনিক্যাল নলেজ দরকার। তুমি যখন এটাকে বলে অফিসে জব করবে, তোমাকে ট্রেনিং নিতে হয়। কি জন্য? কারণ ইউ নিড টু হ্যাভ টেকনিক্যাল নলেজ। তুমি ব্যাংকে জব করতে চাও, তোমাকে ট্রেনিং এ পাঠানো হবে। তো ব্যাংকে যখন তুমি জব করবে, তোমার তো এই অফিসিয়াল অ্যাক্টিভিটিস সম্পর্কে তোমার একটা প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটা তো নাই। So without experience you cannot perform your duty. So you need to have technical knowledge. তখন তোমাকে ট্রেনিং এ যেতে হয়। তাহলে তুমি যখন ডাক্তার হবে, তোমাকে কি করতে হয়? ইন্টার্নশিপ করতে হয়। এখন তুমি যদি ডাক্তার হতে চাও, তোমাকে ইন্টার্নশিপ করতে হয়, কারণ ইউ শুড অ্যাকোয়ার টেকনিক্যাল নলেজ, ইউ শুড অ্যাচিভ টেকনিক্যাল নলেজ। কারণ টেকনিক্যাল নলেজ কিন্তু তোমার থাকতে হয়। টেকনিক্যাল নলেজ মানেটা হলো যে কিভাবে কোন কাজ করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই নলেজটাকে তোমার গ্যাদার করতে হবে, অ্যাকোয়ার করতে হবে। দেন প্র্যাকটিক্যাল নলেজ। এখন তুমি ধরো ব্যাংকিং সেক্টরে কাজ করছো, প্র্যাকটিক্যালি অনেক প্রবলেম তুমি মুখোমুখি হচ্ছে, তোমাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে আসলে আমার প্র্যাকটিক্যাল নলেজটা আমার হয়েছে কিনা। এর মানে তুমি বাস্তবতার সাথে তোমাকে ট্রেনিং এর সাথে একটা মিল সংযোগ আনতে হবে। এর মানে তোমার নলেজটা হতে হবে ফ্যাকচুয়াল,
তোমার মানে নলেজটা হবে অ্যাপ্লিকেবল, এবং দেন মোরাল নলেজ। ধরো তুমি জব করছো এবং জবের মধ্যে তুমি এটাকে বলে মিসবিহেভ করছো। কেন তুমি মিসবিহেভ করছো? তোমার ক্লায়েন্ট এসেছে, তুমি জব হোল্ডার, ক্লায়েন্ট এসেছে তাদের কাজ আদায় করার জন্য, হ্যাঁ, এখন তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, তুমি এটাকে তোমার টলারেন্স পাওয়ার তুমি হারিয়ে ফেলছো, তুমি তাদের কথা টলারেট করতে পারছো না, হ্যাঁ, তুমি তার সাথে রুড বিহেভ করছো। কারণ ইউ হ্যাভ ল্যাক অফ মোরাল নলেজ। সুতরাং to maximize your goal, to reach in your goal, you should acquire moral knowledge. কেন moral knowledge কেন দরকার? If you want to involve in interaction, if you want to perform your duty, if you want to manipulate your client, you should utilize your moral knowledge. মানে তোমার moral knowledge তোমাকে থাকতে হবে। এর মানে মোরালিটি, যে নলেজের মাধ্যমে পরস্পরের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়। যেমন তোমার মধ্যে মডেস্টি আছে, তোমার মধ্যে সততা আছে। তুমি যদি মডেস্ট হও, তোমার মধ্যে সততা যদি থাকে, তোমার যদি গুড বিহেভিয়ার থাকে, তোমার লিঙ্গুইস্টিক যে একটা স্মুথ ল্যাঙ্গুয়েজ যদি তুমি ব্যবহার করো, হ্যাঁ, তাহলে তোমার ভিতরে তোমার সাথে মানুষের সাথে সম্পর্ক আরো ঘনীভূত হবে, মানুষ তোমার কাছে আসবে। তাহলে এই মোরাল নলেজটা কিন্তু মানুষের খুবই দরকার। এই জন্য হ্যাবারমাস তখন বলেছেন যে নট অনলি টেকনিক্যাল নলেজ বাট অলসো প্র্যাকটিক্যাল নলেজ এন্ড মোরাল নলেজ ইজ সো ইম্পর্টেন্ট for communicative action and rational action. For doing communicative action and rational action, you should generate and you should apply technical knowledge. প্রথমে টেকনিক্যাল নলেজ কে জেনারেট করতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয়, এবং প্র্যাকটিক্যাল নলেজ কে জেনারেট করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয়, মোরাল নলেজ কে জেনারেট করতে হয় এন্ড অ্যাপ্লাই করতে হয়। তাহলে তোমার টেকনিক্যাল নলেজ থাকতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, মোরাল নলেজ থাকতে হবে। দ্যাটস by this process you can perform communicative action and you can be a competent in communicative action. মানে তুমি তখন কমিউনিটিভ অ্যাকশন একটা যোগ মানে সুচারুরূপে তুমি কমিউনিটিভ অ্যাকশন বা আন্তঃযোগাযোগ কর্ম কিন্তু চালাতে পারবে, আবার ন্যাশনাল অ্যাকশনও কিন্তু করতে পারবে। দ্যাট ইজ দ্য লজিক অফ ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু হ্যাবারমাস। এখন এই ডেভেলপমেন্টের পেছনে এই যে লজিক অফ ডেভেলপমেন্ট, এর মানে হিউম্যান কমিউনিটিভ অ্যাকশন ইজ a prime element of development that requires technical knowledge, practical and moral knowledge. এখন আমাদের দেখতে হবে যে এর পেছনে এই নলেজ, এর পেছনে আরো দুটো বিষয় জড়িত রয়েছে। মানে ডেভেলপমেন্ট রিলাইজ অন ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট ইন টার্মস অফ cumulative growth in technical and scientific knowledge, development in terms of universality of belief and reflexivity, universalization of your belief and reflexivity. এর মানে যেই ডেভেলপমেন্ট, সে যে এটাকে বলে কমিউনিকেটিভ অ্যাকশনের মধ্য দিয়ে যে উন্নয়ন, সে উন্নয়ন তোমার কি করছে? সে উন্নয়ন মানে হলো cumulative growth in technical and scientific knowledge. এর মানে যে without technical and scientific knowledge we cannot achieve our goal. তাহলে কি দরকার? কিউমুলেটিভ গ্রোথ। এর মানে হলো যে গুণোত্তর ভাবে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক নলেজ কিন্তু বাড়াতে হবে। তাহলে আমরা যদি টেকনিক্যাল নলেজকে বাড়াই, আমরা যদি সায়েন্টিফিক নলেজকে বাড়াই, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। আমরা দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে আমরা টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক নলেজের একটা বিশাল ডেভেলপমেন্ট দেখি। জাপানের মধ্যে আমরা টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক নলেজের বিশাল ডেভেলপমেন্ট দেখি। হ্যাঁ, আমরা সেই জায়গায় অনেক পিছিয়ে থাকলে আমরা চেষ্টা করছি, কিন্তু আমার দরকার ডেভেলপমেন্টের জন্য দরকার কিউমুলেটিভ গ্রোথ ইন টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক নলেজ। এর মানে সমস্ত টেকনিক্যাল নলেজটা দরকার। এর মানে টেকনোলজি ইজ সো ইম্পর্টেন্ট in performing our development, material development অথবা infrastructural development। আমাদের কি দরকার? টেকনিক্যাল এন্ড সায়েন্টিফিক নলেজ। এর মানে ফুড প্রোডাকশন, তারপরে মডার্ন টেকনোলজি ব্যবহার করে কুইক প্রোডাকশন যদি আমরা করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি করতে পারি, সেটা আমাদেরকে কি করবে? একটা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে।
এবং শুধু এর মধ্যে সীমিত থাকলে হবে না, যেটা হ্যাবারমাস ভিন্নভাবে উল্লেখ করেছেন। কারণ উই শুড ডেভেলপ ইউনিভার্সালিটি অফ বিলিভ অ্যান্ড রিফ্লেক্সিভিটি। এর মানেটা হলো subjectivity is so important in our human life. Reflexivity mean you should have subjective orientation. Subjective orientation মানে self reflection. এর মানে you should have capability, you should develop your capability of self reflection. এবং নিজেকে প্রকাশ করা, নিজেকে তুলে ধরা, নিজেকে সচেতনভাবে উপস্থাপন করা, নিজেকে ব্যক্তি হিসেবে দাঁড় করানোর যে সুযোগ, সেটা কিন্তু থাকতে হবে। এর মানে টেকনিক্যাল এন্ড সায়েন্টিফিক নলেজের মধ্য দিয়ে আমরা আবার অবজেক্ট হয়ে যাব তা না, টেকনোলজি আমাদেরকে অবজেক্ট করে ফেলবে তা না, আমাদের ভিতর সাবজেক্টিভিটি আসতে হবে। এর মানে কম্বিনেশন অফ সাবজেক্টিভিটি এন্ড অবজেক্টিভিটি। এর মানে we should follow, we should acquire technical knowledge by training, we should acquire practical and moral knowledge by studying, and we should develop our subjective reflexivity. এর মানে আমার সেলফ রিফ্লেকশন, সেলফ ইন্ডিভিজুয়ালিটি, সেলফ ফাংশনিং, এই বিষয়টাকে মানে সেলফ পাওয়ার, we should develop our self power to introduce myself, to reflect myself. মানে নিজেকে তুলে ধরার, নিজের এটাকে বলে নিজের চেতনাকে প্রকাশ করার সুযোগটাও তৈরি করে দিতে হবে। দ্যাট শুড বি বেসড অন ইউনিভার্সালিটি অফ বিলিভ। কারণ এটা একটা তোমার ইউনিভার্সালিটি অফ বিলিফের মধ্য দিয়ে কাজ করবে, যেটার মধ্য দিয়ে আমরা ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যেতে পারবো। তো এই জায়গাটাকে তোমরা বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা ইয়েতে যাব, সেটা হলো আরেকটা স্লাইডে যাব কমিউনিটি অ্যাকশনকে আমরা বোঝার জন্য। স্লাইডটা কি দেখা যাচ্ছে? আরেকটা স্লাইড। ইয়েস জি স্যার। স্যার দেখতে Yes, পাচ্ছি। sir. এটা মানে এটা কিন্তু নতুনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, গুড। এখানে একটা টেবিল আছে, বোঝা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ হিউম্যান অ্যাসপেক্ট, হ্যাঁ, লেবার human ওয়ার্ক ইন। aspect। আচ্ছা, গুড। এবং স্পষ্ট, তাই না? ক্লিয়ার না? জি স্যার, স্পষ্ট স্যার। তাহলে থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন। এখন আমরা দেখবো যে কমিউনিকেটিভ অ্যাকশনকে থিওরাইজ করছেন উনি আরো কিভাবে। এর আগে আমরা দেখেছি উনি সায়েন্টিফিক নলেজ, টেকনিক্যাল নলেজ এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। এখন আমরা আরো গভীরে যাব হ্যাবারমাসের কমিউনিকেটিভ অ্যাকশন থিওরিতে। তার আগে আমরা আলোচনা করেছি যে কমিউনিকেটিভ অ্যাকশন প্রসেস। এখন আমরা থিওরাইজিং এর দিকে আরো যাব, যেটা আমাদের একটা সাবস্টেন্টিভ একটা আইডিয়া তৈরি করবে কমিউনিকেটিভ অ্যাকশন সম্পর্কে। হ্যাবারমাস বলছে যে হিউম্যান অ্যাসপেক্টের মধ্যে তিনটা অ্যাসপেক্ট রয়েছে। তিনটা অ্যাসপেক্ট, একটা হলো ওয়ার্ক অর লেবার, সেকেন্ড ইন্টারাকশন, থার্ড ডমিনেশন। এই বিষয়টা যে এর আগে আমি দুটো শব্দটা এনেছিলাম, দেখিয়েছিলাম, একটা হলো ওয়ার্ক এন্ড ইন্টারাকশন, এখানে আরেকটা শব্দ যুক্ত হয়েছে, সেটা হলো ডমিনেশন। এর মানেটা হলো তিনটা অ্যাসপেক্টটাকে, তিনটা পয়েন্টকে গুরুত্ব দিয়ে হ্যাবারমাস আলোচনা করেছে। একটা হলো ওয়ার্ক। ইন work is the major concerning point of Karl Marx. Interaction is the major concerning point of, কেউ বলতে পারবে যে ইন্টারাকশন কে বেশি গুরুত্ব দিয়েছে, কোন তাত্ত্বিক? আদার দেন হ্যাবারমাস কেউ কি বলতে পারবে যে ইন্টারাকশন কে বেশি গুরুত্ব দিয়েছে? যেমন কার্ল-মার্ক্সের গুরুত্বের দিকটা ছিল লেবার অথবা ওয়ার্ক, ইন্টারাকশনকে কে বেশি গুরুত্ব দিয়েছে? তোমরা কেউ বলতে পারবে? এখানে আমরা দেখি, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার স্যার? শুনতে পাচ্ছি। আচ্ছা, ইন্টারাকশনকে কে বেশি গুরুত্ব দিয়েছে? সিম্বলিক ইন্টারাকশনিজম থিওরি তোমরা পড়েছো না? সিম্বলিক ইন্টারাকশনিজম। ইয়েস স্যার। স্লাইড কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, রিক্স এন্ড সোসাইটি স্যার। এটা আসলো কেন?
এটা ক্লাস 1 নাম্বার লেখা, এটা মনে হয় স্যার এগুলো অন্য ব্যাচের মনে হচ্ছে স্যার না, এটা হুট করে কিভাবে চলে আসলো তাই তো বুঝলাম না। আচ্ছা, এখন ডেস্কটপ শেয়ার দিয়ে আমি আবার স্লাইড শেয়ারে যাই। শেয়ার স্ক্রিন, শেয়ার। না স্যার, আবার চলে আসছে স্যার আগেরটা স্যার। এইটা শেয়ার। জি স্যার, এইটা স্যার। থিওরি অফ কমিউনিটিভ অ্যাকশন। জি স্যার। আচ্ছা, এখন একে বড় করি। ক্লিক করলে এটা অন্যটা হয়ে যায় কেন? ওটা ওখানে জুম করতে হবে মনে হচ্ছে স্যার। শেয়ার স্ক্রিন, দেখা যাচ্ছে থিওরি অফ কমিউনিটিভ অ্যাকশন। জি স্যার। জি স্যার। জি স্যার। বড় করা লাগবে? স্যার আমরাও স্যার এটা জুম করে নিতে পারি স্যার, সমস্যা নেই স্যার, আপনি স্টার্ট কন্টিনিউ করেন স্যার, দেখা আমরা যাচ্ছে দেখতে তো? পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি এটাই আলোচনা করি তাহলে। থিওরি অফ কমিউনিটিভ অ্যাকশন, এখানে তখন আমি আলোচনা করেছি যে ইন্টারঅ্যাকশন শব্দটাকে কে গুরুত্ব দিয়েছে। সিম্বলিক ইন্টারঅ্যাকশনালিজম থিওরি তোমরা পড়েছো, হার্বার্ট ব্লিউমার। হ্যাঁ, ব্লুমার, যা হার্বার্ট মিড, তাই না? তাহলে ব্লুমার, হার্বার্ট মিড এর যে সিম্বলিক ইন্টারঅ্যাকশনালিজম থিওরি এবং আরভিন গফম্যান, এরা সবাই কিন্তু ইন্টারঅ্যাকশনিজমটাকে গুরুত্ব দিয়েছে এবং তাদের কাছে ইন্টারঅ্যাকশন ওয়াজ সো ইম্পর্টেন্ট ইন পারফর্মিং হিউম্যান অ্যাকশন। এর মানে ইন্টারঅ্যাকশনটাকে গুরুত্ব দিয়েছে যে সিম্বলিক ইন্টারঅ্যাকশন কিভাবে হোলিস্টিক্যালি মানুষের জীবনটাকে, মানুষের লাইফকে প্রভাবিত করে, সেই জায়গাকে ট্রেস করেছে হ্যাবারমাস। এবং হ্যাবারমাস আরেকটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ডমিনেশন। কেন? কারণ ডমিনেশন ওয়ার্ক এবং ইন্টারঅ্যাকশনের মধ্যে কিন্তু কাজ করে। মানে কর্তৃত্বের বিষয়টা মানুষের জীবন থেকে আলাদা কিছু না। এর মানেটা হলো মানুষ কাজ করে, মানুষ ইন্টারঅ্যাক্টেড হচ্ছে, কিন্তু ডমিনেশন কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে না। স্বাভাবিকভাবে ইন সোশ্যাল লাইফ you can see the role of domination in every sphere of life. Where is communication, there is domination. Where is labor or work, there is domination. Where is labor or work, there is interaction and domination. এর মানেটা হলো যে মানুষ মানুষের উপর কর্তৃত্ব করে এবং কর্তৃত্বকে আমরা যতটাই আমরা নেগেটিভলি দেখি না কেন, আবার কর্তৃত্ব ছাড়াও আবার সোসাইটি চলে না। যেমন ইন্টারাকশন ছাড়া সোসাইটি চলে না, কর্তৃত্ব ছাড়াও সোসাইটি চলে না। যেমন ধরো একটা অফিস চলবে না যদি সেখানে ম্যানেজারিয়াল বডি না থাকে। একটা অফিস চলবে না যদি সেখানে অথরিটারিয়ান স্ট্রাকচার না থাকে। একটা রাষ্ট্র চলবে না যদি সেখানে অথরিটারিয়ান স্ট্রাকচার না থাকে। দ্যাট ইজ দ্য পাওয়ার। তাহলে পাওয়ার ইজ ইনহেরেন্ট ইন দ্য ফাংশন অফ ডমিনেশন। এর মানে রাষ্ট্রের মধ্যে যখন স্টেটের মধ্যে অথরিটি আছে, স্টেটের মধ্যে কি আছে, তোমার মিনিস্ট্রি আছে, স্টেটের মধ্যে পার্লামেন্টারিয়ান বডি আছে এবং দে হ্যাভ পাওয়ার অফ অথরিটি। এই যে তাদের যে রোল, তাদের মধ্যে একটা ডমিনেশন রয়েছে এবং এই ডমিনেশন ছাড়া কিন্তু সোসাইটি ফাংশন করে না। এই কারণে অথরিটি সম্পর্কে কিন্তু থিওরি দিয়েছে ম্যাক্স ওয়েবার, যে কিভাবে ন্যাশনাল অথরিটি তৈরি হয়, কিভাবে ন্যাশনাল অথরিটি তৈরি হয়। কারণ ডমিনেশন এবং অথরিটি ফাংশন এবং ডমিনেশনের যে ইম্পর্টেন্সটা, এটাকে গুরুত্ব দিয়ে ম্যাক্স ওয়েবার তখন তোমার থিওরি অফ ব্যুরোক্রেসি তৈরি করেছে। ন্যাশনাল ব্যুরোক্রেসি যে থিওরি, সেটা তৈরি করেছে এবং দেখিয়েছে যে ব্যুরোক্রেসিকে কিভাবে ন্যাশনাল করা যায়, কারণ দ্যার ইজ অথরিটারিয়ান স্ট্রাকচার ইন ব্যুরোক্রেসি। সুতরাং ডমিনেশন তোমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে থাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে। ফ্যামিলির মধ্যেও কিন্তু ডমিনেশন থাকে
এবং এটাকে অ্যাভয়েড করা যায় না। সন্তানকে কন্ট্রোলিং এর জন্য কিন্তু ডমিনেশনটা কাজ করে, কারণ সন্তান অনেক সময় ডেসপারেট হয়ে যাচ্ছে। তাহলে সন্তান যদি ডেসপারেট না হয় তাহলে কি দরকার? কন্ট্রোলিং মেকানিজম। এবং তোমরা টেলকট পার্সনস এর থিওরি দেখো, টেলকট পার্সনস বলছেন যে ফর সোশ্যাল ইকুইলিব্রিয়াম two important elements are so important for social equilibrium. কোন দুটো উপাদান সামাজিক ভারসাম্যের জন্য দরকার? ফার্স্ট ওয়ান ইজ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের মধ্যে কি দরকার? ইন্টারাকশন, নলেজ শেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা কি দরকার? আরেকটা হলো কন্ট্রোলিং মেকানিজম। তাহলে সোশ্যালাইজেশন is a process of social development, is a process of self development. Abar social controlling mechanism is the mechanism of maintaining social equilibrium or social maintenance. Family maintenance এর জন্য কিন্তু কন্ট্রোলিং দরকার। এই কন্ট্রোলিং বিষয়টাকে আমরা আবার পজিটিভ এবং নেগেটিভ ভাবে ট্রিট করি। তখন সেই জায়গাকে ট্রেস করতে গিয়ে দেখেছেন যে কন্ট্রোলিং বিষয়টাকে বা ডমিনেশন বিষয়টাকে আমরা আরো বেশি ইনভেস্টিগেট করে দেখতে হবে। দ্য ফাংশন অফ ডমিনেশন শুড বি এক্সামাইন্ড ক্রিটিক্যালি, নট নর্মালি, not as like as political performance, not as like as political domination or authoritarian structure. তো সুতরাং Habermas দেখিয়েছে যে domination is inherently functioning in the function of interaction and labor. এই তিনটা হিউম্যান অ্যাসপেক্টটাকে কোরিলেট করেছেন নলেজের সাথে, যে মানুষ তিন ধরনের প্রত্যেকটা ফাংশন in every human aspect, three human aspects are closely related with knowledge. এর মানে Habermas নলেজটাকে লেবারের উপরে প্রায়োরিটি দিয়েছেন। What is the priority of Habermas? Marx highly prioritized labor, but Habermas highly prioritized knowledge. এর মানেটা হলো Habermas কার্ল মার্কস যেভাবে মার্কস বলেছেন যে লেবার নলেজ ইজ এমবেডেড ইন দ্য লেবার, এর মানে লেবারিং এর জন্য নলেজটা এমবেডেড থাকে, নলেজ যুক্ত থাকে। কিন্তু উল্টো করে হ্যাবারমাস তখন দেখিয়েছেন না, যে নলেজের ভেতরেই লেবার যুক্ত থাকে, নলেজের ভেতরে লেবার যুক্ত থাকে। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল, তুমি কোন মাটিতে কোন ফসলের চাষ করবে? এখন আমি ওয়ার্কিং আগে ইম্পর্টেন্ট নাকি আমার নলেজ আগে ইম্পর্টেন্ট? নলেজ আমাকে বলে দিচ্ছে আমাকে কি কাজ করতে হবে। যেমন মাটিতে যারা কৃষি কাজ করে, কৃষককে আগে জানতে হবে, যে কৃষককেও জানতে হবে যে আমার এই মাটিতে আমি এই ফসল করব এবং এই ফসল করলে ফসলটা ভালো উৎপাদন হবে। আবার কৃষক আবার জানতে হবে যে এই যে ফসলটা আমি করব তার বাজারে চাহিদা আছে কিনা। আবার যারা কৃষকের কাছ থেকে কিনবে তারাও তার কাছ থেকে কিনবে কিনা। তখন কৃষকের কাছে একটা এটাকে বলে বান্ডেল অফ নলেজ থাকতে হয়। হ্যাঁ, অথবা যদি জমিদার হয়, জমিদারের কাছেও সে নলেজটা থাকতে হয়। যে ইন্ডাস্ট্রি করবে তার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নলেজ থাকতে হয় যে কোন পণ্যের প্রোডাকশন করলে, কোন মানের প্রোডাকশন করলে এই পণ্যটা বাজারজাতকরণ হবে, মার্কেটিং হবে, এক্সপোর্টিং হবে, ইম্পোর্টিং হবে, এই বিষয়গুলো সম্পর্কে তাকে জানতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে প্রোডাকশনের জন্য, কাল্টিভেশনের জন্য নলেজটা তাকে নলেজ দিয়েই সে ডিটারমাইন করছে আমি কোন লেবার ইউজ করব, কোন ধরনের লেবার ইউজ করব। তখন হ্যাবারমাস বলছে নলেজ মাস্ট বি সায়েন্টিফিক। উইদাউট সায়েন্টিফিক নলেজ you cannot make decision how to achieve your goal. তখন দেখি যে scientific knowledge is closely connected with labor. এর মানে যে scientific knowledge মানে
সায়েন্টিফিক নলেজ মানে যে খুব কঠিন নলেজ তা না। সায়েন্টিফিক নলেজ প্রিলিমিনারি সায়েন্টিফিক নলেজ আছে, তোমার এপিস্টেমোলজিক্যাল সায়েন্টিফিক নলেজ আছে। প্রিলিমিনারি সায়েন্টিফিক নলেজ একটা কৃষকের মধ্যেও কিন্তু সায়েন্টিফিক নলেজ থাকে। ফ্রম এক্সপেরিয়েন্স তারা কিন্তু অনেক সায়েন্টিফিক নলেজ কিন্তু গ্যাদার করে। তারা ভালো করেই জানে যে কোন ঋতুতে কোন সিজনে কোন ফসলটা ভালো হয় এবং কোন ধরনের পরিস্থিতিতে কিভাবে চাষ করলে তাদের প্রোডাকশনটা ভালো আসবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সায়েন্টিফিক নলেজটাকে তারা কাজে লাগায়। এবং আবার আমরা দেখি যে অনেকেই এই যে যারা লেবারের মধ্যে আবার ইন্ডাস্ট্রি, কোন একটা ইন্ডাস্ট্রি চালাতে হলে তাকে সায়েন্টিফিক নলেজ থাকতে হয়। এবং সায়েন্টিফিক নলেজ যে শুধু সায়েন্টিফিক নলেজ যে থাকবে, সেই সায়েন্টিফিক নলেজের মধ্যে কি থাকবে যে একটা পণ্যের প্রোডাকশন করতে হলে তাকে নলেজ থাকতে হবে। এবং ইভেন যদি ধরো একটা সাবান বা কসমেটিক্স একটা ইন্ডাস্ট্রিতে বানানো হয়, তাহলে কসমেটিক্স বানাতে হলে একটা ইন্ডাস্ট্রিতে কসমেটিক্স বানাতে হলে তাকে সায়েন্টিফিক নলেজ থাকতে হয়। এবং একজন শ্রমিককেও জানতে হয় কোন ম্যাটেরিয়াল, কোন এটাকে বলে কোন রাসায়নিক পদার্থের সাথে কোন রাসায়নিক পদার্থ কতটুকু মিক্সার করতে হয়, এটা কিন্তু তাকে বাই ট্রেনিং তাকে জানতে হয়। দ্যাট ইজ টেকনিক্যাল নলেজ। তাহলে সায়েন্টিফিক নলেজটা আসবে কোত্থেকে? থ্রু টেকনিক্যাল ইন্টারেস্ট। সুতরাং লেবার, scientific knowledge and technical interest is interrelated. তাহলে হ্যাবারমাস দেখিয়েছিলেন যে মানুষের কগনিটিভ ইন্টারেস্ট কিন্তু থাকে, ইনহেরেন্টলি মানুষের কগনিটিভ ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ অ্যাকোয়ারিং নলেজ। সুতরাং মানে ইন্টারেস্ট মানে যে আমার ইন্টারেস্ট মানে এটা বোঝায় না যে আমার এখন এটাকে বলে আমার কিছু সেলফ ইন্টারেস্ট আছে, আমার কিছু কামনা বাসনা আছে। ইন্টারেস্ট মানে এটা না। ইন্টারেস্ট ইজ ব্রড থিং, এবং হ্যাবারমাস ক্লাসিফাইড দ্য টার্ম অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইজ এ ব্রড থিং ইন হিউম্যান লাইফ। এবং এই কারণে হ্যাবারমাস কিন্তু হিউম্যান ইন্টারেস্টটাকে ফ্রয়েডিয়ান জায়গা থেকে আরো বেশি বড় করে ডেভেলপ করে দেখিয়েছে যে উইদাউট ইন্টারেস্ট ম্যান ক্যান নট অ্যাচিভ নলেজ, ম্যান cannot develop their will of acquiring knowledge. এর মানেটা হলো মানুষের ভেতরে একটা ইন্টারেস্ট আছে, একটা টেকনিক্যাল ইন্টারেস্ট আছে। যেমন ধরো শিশুরা, ছোটবেলায় শিশুদের মধ্যে তুমি লক্ষ্য করবে দে হ্যাভ টেকনিক্যাল ইন্টারেস্ট। তারা চিন্তা করে, তারা দেখবে একটার সাথে একটা পরীক্ষা করে দেখতে চায় কি হয়। তাদের ভিতর সায়েন্টিফিক যে ইনোভেটিভ যে এক ধরনের ইন্টারেস্ট তাদের ভিতর কাজ করে, এবং সায়েন্টিফিক ইনোভেটিভ ইন্টারেস্ট তাদের ভিতর যে কাজ করে, এবং এটা তাদের ভিতরে একটা টেকনিক্যাল ইন্টারেস্ট হিসেবে কাজ করে। তারা জানতে চায় যে ইলেকট্রিসিটি কিভাবে কাজ করে, তারা জানতে চায় যে ইলেকট্রিসিটি কিভাবে আসা যাওয়া করে, তারা জানতে চায় যে একটা জীব কিভাবে বেঁচে আছে, একটা গাছ কিভাবে বেঁচে থাকে, একটা গাছ কিভাবে মারা যায়। তাই সে তার ভিতরে একটা ইন্টারেস্ট কাজ করে। আচ্ছা, তাই সে গাছ বাসায় যে গাছ রোপণ করেছে, গাছটা কিভাবে মারা গেল, পানি দিল তারপরও মারা গেল কেন, তারপরে সে এর মানে সে জানতে চায়। তাহলে মানুষ যে জানতে চায়, এটা তারা এম্পিরিক্যাল সায়েন্সটাকে তারা তখন ইউটিলাইজ করে। সুতরাং তারা তখন আরো বেশি এম্পিরিক্যাল অ্যানালাইটিক সায়েন্সের প্রতি তারা আরো বেশি তোমার সায়েন্টিফিক স্টাডিতে তারা আরো জড়িয়ে পড়ে, তারা স্টাডি করতে চায়। সুতরাং আমরা যে এটাকে বলে ফ্রয়েড যেভাবে ইন্টারেস্টটাকে ফ্রয়েড যেভাবে দেখিয়েছে যে ওয়ার্ক মানুষকে রিপ্লেস করে, মানে ও লেবারিং মানুষকে রিপ্লেস করে, মানুষ কাজ করতে চায় না, এটা ইন্টারেস্ট বিরোধী। মানুষ যে ওয়ার্ক করতে চায় না, মানুষ যে কাজ করতে চায় না, এটা হিউম্যান ইন্টারেস্ট বিরোধী। এটা মানুষ চায় প্লিজার, মানুষ শুধু প্লিজার চায়, কিন্তু কাজ কর্ম এগুলো মানুষের উপর চাপিয়ে দেওয়া, এই বিষয়গুলোকে মানে চ্যালেঞ্জ করে ভিন্নভাবে হ্যাবারমাস নিয়ে এসেছে। এর মানে হ্যাবারমাস শুধু যে মার্কসকেই রিভাইজ করেছে তা না, হ্যাবারমাস কিন্তু ফ্রয়েডকে রিভাইজ করেছে, বেবারকে রিভাইজ করেছে, ফ্রয়েডকে রিভাইজ করেছে। ফ্রয়েডকে রিভাইজ করেছে কিভাবে? কারণ ফ্রয়েড যে দেখিয়েছে যে মানুষ শুধু প্লিজের প্রিন্সিপাল দিয়ে চলে তা না। ফ্রয়েডের মতে মানুষ প্লিজের প্রিন্সিপাল দিয়ে চলে, কিন্তু হ্যাবারমাসের মতে মানুষের প্লিজার যে শুধু এটা বলে ইনস্টিংচুয়াল, এবং এই প্লিজার যে নন সায়েন্টিফিক, এবং প্লিজার যে শুধু প্রবৃত্তিজাত অ্যানিমেলিটির মধ্যেই থাকে তা না।
মানুষের প্রিজেন্স যে সেক্সুয়ালিটির মধ্যেই জড়িত থাকে তা না। একটা শিশুকে যদি আমরা অধ্যয়ন করি, শিশু যে ভালো খাবার খেতে চায়, শুধু কি সে টেস্টি ভালো খাবার খেতে চায়? না। সে কি শুধু বায়োলজিক্যাল ফাংশনিং এর মধ্যেই থাকে? না। কারণ তার ভিতরে একটা ছোটবেলা থেকে টেকনিক্যাল ইন্টারেস্ট কাজ করে, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে গাছপালা কিভাবে বড় হচ্ছে, এই গাছটা মরে গেল কেন, এই মানে এটা ওকে মানে এটাকে বলে সূর্যের আলোটা কোথায় চলে গেল, মানে তার ইন্টারেস্টটাই হলো তার টেকনিক্যাল ইন্টারেস্ট। সে জানতে চায় কেন এটা হচ্ছে, কেন রাত হলো। তারপরে সে জানতে চায় যে একটা বীজ থেকে কিভাবে গাছ হয়। এর মানে এই যে মানুষের ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা হলো কগনিটিভ ইন্টারেস্ট। এর মানে every man has inherently they have cognitive interest। তাহলে কগনিটিভ ইন্টারেস্ট মানে হচ্ছে যে তারা টেকনিক্যাল বিষয়গুলোকে জানতে চায় এবং সেই কারণে তারা এম্পিরিক্যাল স্টাডি করতে চায়, এম্পিরিক্যাল অ্যানালিটিক সায়েন্স সম্পর্কে তারা জানতে চায়। কারণ তাদের ভিতরে they have knowledge constitutive interest. They want to predict and control the nature. They want to predict and control the nature. এর মানেটা হলো মানুষ প্রেডিক্ট করতে চায় এটা কেন হচ্ছে, এটা করলে কি এই হবে, আমি যদি গাছের মধ্যে বেশি পানি দিই তাহলে কি সে বড় হবে নাকি মারা যাবে। তাহলে আমি যদি এটাকে বলে ফ্যানটা কি করে বন্ধ হয়ে গেল, ফ্যানটা চলে কিভাবে, আমি কি ফ্যানের এই যে মানে ইলেকট্রিক্যাল বিষয়গুলোকে কি আমি কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, এর মানে আমি কি এটাকে ইউটিলাইজ করতে পারি, আমি নেচারকে কি ইউটিলাইজ করতে পারি? তাহলে এর মানেটা হলো মানুষ প্রেডিকশন করে এবং কন্ট্রোল করে, এবং প্রেডিকশন এবং কন্ট্রোলিং এর পদ্ধতির মধ্য দিয়ে বাই মিনস অফ প্রেডিকশন কন্ট্রোলিং human want to utilize their scientific knowledge through labor. তাহলে লেবারিং এর মধ্য দিয়ে মানুষ কি করছে, মানুষ সায়েন্টিফিক নলেজটাকে কাজে লাগাচ্ছে এবং সায়েন্টিফিক নলেজটাকে ইউটিলাইজ করে তোমার একটা ডেভেলপমেন্টাল একটা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টাল একটা ফেজে যেতে পারে। এই বিষয়টাকে বোঝানোর জন্য হ্যাবারমাস কি করেছেন, নলেজের সাথে লেবারের সম্পর্ক যুক্ত করেছেন, নলেজের লেবারিং এর সাথে সায়েন্সের সম্পর্ক যুক্ত করেছেন। এর মানে লেবারিং is not the art, is not only art, is not the art, laboring is the reflection of science। এর মানেটা হলো laboring is not the foundation of social history, knowledge is the foundation of social history। তাহলে আমরা দেখি যে মানুষ যত বেশি সায়েন্টিফিক নলেজ ডেভেলপ করছে তত কিন্তু লেবারিং এর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। মানে যখন টেকনোলজি ভিন্ন একটা নতুন টেকনোলজি আসছে তখন লেবারিং এর ফাংশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেই কাজ আগে হাত দিয়ে করা হতো সেটা এখন সুইচ দিয়ে করা হচ্ছে। তাহলে কিভাবে এসেছে এটা, যে মানুষ যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, মানুষ যে ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্টটাকে নিয়ন্ত্রণ করছে, মানুষ যে কেমিক্যাল গুলোকে ইউটিলাইজ করছে, এটা কিভাবে করছে? বাই ইউটিলাইজিং সায়েন্টিফিক নলেজ। এবং সেখানে লেবার তোমার সহযোগী হিসেবে কাজ করেছে, এবং উইদাউট সায়েন্টিফিক নলেজ লেবার ইজ মিনিংলেস। কেন মিনিংলেস? উইদাউট সায়েন্টিফিক নলেজ, তোমার সায়েন্টিফিক নলেজ ছাড়া একটা ওষুধ বানানো যাবে না কারখানাতে, একটা ইন্ডাস্ট্রিতে মেডিসিন বানানো যাবে না ইফ ইউ হ্যাভ নো সায়েন্টিফিক নলেজ। হ্যাঁ, if you have no knowledge of scientific chemical composition এর যদি নলেজ না থাকে, কোন ওষুধটা, হ্যাঁ, তোমার কোন মেডিসিনটা বানাতে হলে কি কি মেডিসিন কি কি উপাদান লাগবে, কি কি রাসায়নিক পদার্থ লাগবে, কি কি পরিমাণ লাগবে, এই সায়েন্টিফিক নলেজটা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করে কিন্তু লাভ হবে না। সুতরাং in every aspect of preliminary scientific knowledge আছে, হ্যাঁ, complex scientific knowledge আছে, higher scientific knowledge আছে। সুতরাং in every aspect of work scientific knowledge is important। হ্যাঁ, সুতরাং আমার মানুষের ইন্টারেস্টটাকে কাজে লাগিয়ে, নলেজটাকে কাজে লাগিয়ে মানুষ যে শ্রমকে কাজে লাগাচ্ছে, শ্রম নির্বাহ করছে, সেই শ্রমের মধ্য দিয়ে সে প্রকৃতিকে মানুষের জীবনে কাজে লাগাচ্ছে। That is the first human aspect, which is connected with knowledge and interest and episteme।
এর মানে অ্যান্ড নলেজ। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, তবে স্যার আপনি ট্যালকট পার্সনের দুটো বিষয় বলেছিলেন, ও দুটো স্যার ধরতে পারিনি। আচ্ছা, ট্যালকট পার্সনস এর বিষয়টা আমি বলেছিলাম যে সোশ্যাল ইকুইলিব্রিয়ামের জন্য দুটো পয়েন্ট, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো সোশ্যালাইজেশন এন্ড সোশ্যাল কন্ট্রোল। সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ সেলফ ডেভেলপমেন্ট। যেমন সন্তান যে নার্সার্ড হচ্ছে ফ্যামিলির মাধ্যমে, এবং নার্সারিং এর মাধ্যমে সে লার্নিং প্রসেস। সোশ্যালাইজেশন ইজ দ্য লার্নিং প্রসেস। লার্নিং প্রসেসটা হলো সে বাবা মার কাছ থেকে শিখছে, সে আত্মীয় স্বজনের থেকে শিখছে, সে স্কুলিং থেকে শিখছে, দ্যাট ইজ সোশ্যালাইজেশন। হ্যাঁ, এখন এই যে সে সোশ্যালাইজড হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়ান পার্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। এবং সোশ্যাল ইকুইলিব্রিয়ামের জন্য শুধু সোশ্যালাইজেশন হলেই হবে না, সোশ্যাল কন্ট্রোলিং লাগবে। কারণ তোমার সন্তান দেখা যাচ্ছে মিসগাইডেড হচ্ছে, সন্তান দেখা যাচ্ছে টেকনোলজি দ্বারা এডিক্টেড হচ্ছে। তাহলে সন্তান যে টেকনোলজি দ্বারা এডিক্টেড হচ্ছে, তখন তাকে কন্ট্রোলিং এ যেতে হবে। কন্ট্রোলিং মানেটা হচ্ছে যে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাকে নিয়ন্ত্রণ না করলে সে কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবে। তাহলে সে যে ডিমোরালাইজড হচ্ছে, এই ডিমোরালাইজেশনের কারণেই সে এডিক্টেড হচ্ছে, সে ড্রাগ এডিক্টেড হচ্ছে। সে কিন্তু সে তাকে যদি বাবা মা অনেক টাকা পয়সা দিচ্ছে, সে ড্রাগ এডিক্টেড হচ্ছে। ফলে কি হচ্ছে, তোমার একটা সোশ্যাল ইকুইলিব্রিয়ামটা নষ্ট হচ্ছে, সামাজিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। সেখানে দরকার কি? সেখানে দরকার তোমার কন্ট্রোলিং। সোশ্যাল সেখানে দরকার কন্ট্রোলিং, এবং কন্ট্রোলিং ইজ দ্য পার্ট অফ ডমিনেশন, এবং কন্ট্রোলিং ইজ ওয়ান পার্ট অফ ডমিনেশন। তাহলে আমরা দেখি যে ফ্যামিলির মধ্যেও কিন্তু কন্ট্রোলিং আছে, এবং কন্ট্রোলিংটাকে আমরা কিন্তু যেমন স্টেট আমাদের কন্ট্রোল করে, আবার এটাকে আমরা বলতে পারি স্টেট আমাদের ডমিনেট করে। এবং আমরা বলি কর্তৃত্ব, এবং কর্তৃত্ব শব্দটা আমরা ডমিনেশন শব্দটা দিয়ে ব্যবহার করি। হ্যাঁ, এবং সেই কর্তৃত্ব তারা কিভাবে করছে? অথরিটারিয়ান প্রসেস। অথরিটারিয়ান প্রসেস মানে পার্লামেন্টারি সিস্টেম। অথরিটারিয়ান প্রসেস মানে হচ্ছে তোমার মিনিস্ট্রি, হ্যাঁ, বাই মিনিস্ট্রি, এবং মিনিস্ট্রির মধ্য দিয়ে আবার ব্যুরোক্রেসি। ধরুন ব্যুরোক্রেসি ইজ দ্য অর্গানাইজেশন অফ ডমিনেশন। কারণ এখানে কি আছে? অথরিটারিয়ান স্ট্রাকচার আছে, এবং হায়ার অথরিটি লোয়ার অথরিটিকে ডমিনেট করছে, এবং হায়ার অথরিটি কি করছে? সোসাইটির ফাংশনিং গুলোকে, কার্যক্রম গুলোকে নিয়ন্ত্রণ করছে। তাহলে যেমন ধরো পুলিশ ডিপার্টমেন্ট, তারা কি করছে? তারা ডমিনেশনের মধ্যে আছে। এখন তোমার মিছিল হচ্ছে, সেটাকে কন্ট্রোলিং এর জন্য তারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টটাকে ইউজ করছে। তাহলে দেখা যাচ্ছে এই ডমিনেশনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে হ্যাবারমাস আলোচনা করেছেন যে ডমিনেশন ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান অ্যাসপেক্ট। কি বুঝতে পারছো? এবার জি স্যার। হ্যাঁ, এইবার আমরা এটাকে বলে সেকেন্ড পার্ট অফ হিউম্যান অ্যাসপেক্ট, ইন্টারঅ্যাকশন। হিউম্যান অ্যাসপেক্টের যে এতক্ষণ আমরা আলোচনা করেছি দ্য পার্ট অফ লেবার ইন কানেকশন উইথ সায়েন্স, in connection with empirical scientific knowledge, in connection with human technical interest, এবং এই জায়গাগুলো যে কোরিলেটেড, এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা সেটা আলোচনা করেছি। সেকেন্ড পার্ট হলো হিউম্যান অ্যাসপেক্টের সেকেন্ড পার্ট হলো ইন্টারঅ্যাকশন। এই ইন্টারঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। যে মানুষ শুধু শ্রমের মধ্য দিয়ে জীবন যাপন করে না, এবং কমিউনিটিভ অ্যাকশনের জন্য এই ইন্টারঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেই ইন্টারঅ্যাকশনের জন্য কিন্তু নলেজ প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। যেমন তুমি যদি দেখো যে গ্রামে রুরাল লাইফের মানুষের সাথে মানুষের যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ মোর ডিফারেন্ট ইন আরবান স্ট্রাকচার। আরবানে যে ফ্যামিলির সাথে ফ্যামিলি ইন্টারঅ্যাকশন হচ্ছে সেটা ভিন্ন। আবার তুমি ইসলামে যাবে, মানে এটাকে বলে বস্তি এলাকায় যাবে, সেখানে মানুষের সাথে মানুষের ইন্টারঅ্যাকশন ভিন্ন। আবার তুমি যখন মানুষের গ্রামের মধ্যে যাবে, সেখানে এক বংশের তুমি দেখবে যে ক্লাস ব্যারিয়ার আছে। তুমি দেখবে ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা আছে, যারা কৃষক, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনের লেভেল ভিন্ন। আবার যারা এডুকেটেড ক্লাস, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনের লেভেল ভিন্ন। এটা কি করে হলো? তুমি দেখবে যে কিছু কিছু এলাকায় মানুষ প্রচুর মানে গালিগালাজ করে, মানে আমরা বলি যে ইনডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এবং আমরা তখন বলি যে যাদের শিক্ষা দীক্ষা কম, তারা এই ধরনের ইনডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তাহলে আমরা দেখি
যে ইন্টারাকশনের সাথে নলেজের একটা বিশাল সম্পর্ক আছে। হ্যাঁ, এখন আমরা বলি, আমরা কেন বলি যে তোমরা যখন এটাকে বলে মুভি দেখো, বাংলা মুভিগুলো যখন দেখো তখন সেখানে কি দেখায়? সেখানে দেখায় সন্তানের সাথে বাবা মার মধ্যে ইন্টারাকশন, আবার সন্তানের মধ্যে বাবা মার মধ্যে ইন্টারাকশনের মধ্যে একটা গ্যাপ দেখানো হয়। এই গ্যাপটা কোথায় দেখানো হয়? সেটা দেখা যায় যে হ্যাঁ, সন্তানকে বাবা মা অনেক আদর যত্ন করে বড় করে, এবং যারা রিচ ফ্যামিলি তারা সন্তানকে অনেক আদর যত্ন করে আরো বেশি বড় করে। কিন্তু সেই সন্তান যখন ইন্টারেক্টেড হয়ে যায় আরেকটা ছেলে বা মেয়ের প্রতি, তখন দেখা যায় সেইটা তোমার পিতা মাতার সাথে সন্তানের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি করে। কেন তৈরি করে? কারণ কেন আমার ছেলে অথবা কেন আমার মেয়ে রাস্তার ছেলের সাথে সম্পর্ক তৈরি করলো? রাস্তার ছেলের সাথে তার ইন্টারাকশন, তার ইন্টারেক্টিভ রিলেশন, এটা আমি অ্যালাউ করতে পারি না। এর মানে কি? দে আর গাইডেড, দ্য প্যারেন্টস আর গাইডেড বাই দেয়ার এস্টাবলিশড নর্ম। সুতরাং তারা কি করে? দে আর গাইডেড বাই ইন্টারেস্ট, দে আর গাইডেড বাই প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট। প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট মানে এটা কি? প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট মানেটা হচ্ছে সে তখন বলছে সন্তানকে যে তুমি যে এই রাস্তার ছেলের সাথে যে সম্পর্ক করলে, এতে আমাদের বংশের মধ্যে চুনকালি মেখে দিলে। এটা আমাদের ইন্টারেস্টের সাথে যায় না। কারণ ইন প্র্যাকটিক্যাল লাইফ উই হ্যাভ নিউ সোশ্যাল সলিডারিটি, উই হ্যাভ ডিফারেন্ট সোশ্যাল সলিডারিটি, নট নিউ, উই হ্যাভ ডিফারেন্ট সোশ্যাল সলিডারিটি। এর মানে ক্লাস টু ক্লাস সোশ্যাল সলিডারিটি ভিন্ন। এবং তখন বাবা বলছে যে আমি শিল্পপতি, আমি তোমার জন্য আমি আমার বন্ধুর ছেলেকে নির্ধারণ করেছি, বা আগে ঠিক করে রেখেছিলাম তোমার জন্য। এর মানেটা কি? এর মানেটা হলো তারা একটা প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের মধ্যে বিলং করে, এবং তারা এই প্র্যাকটিক্যাল ইন্টারেস্টটা মনে করে যে আমাদের ক্লাসের সাথে ক্লাস ম্যাচ করতে হবে। আমরা অনেক সময় দেখি বিয়ে শাদীর ক্ষেত্রে এক অঞ্চল আরেক অঞ্চলের সাথে দিতে চায় না বাবা মা। কেন দিতে চায় না? কারণ তাদের প্র্যাকটিক্যাল ইন্টারেস্টটা হলো এখানে ডিফারেন্ট। সেটা হলো they want to make matching in their interaction. তাহলে ম্যাচিং করতে চায়। কারণ বলছে নাহলে প্র্যাকটিক্যালি তারা ইন প্র্যাকটিক্যাল সেন্স তারা বলছে যে একই অঞ্চলের মধ্যে হলে কালচারের মধ্যে একটা এটাকে বলে সুসমতা থাকে, সংস্কৃতির মধ্যে সুসমতা থাকে, কোনো কনফ্লিক্ট থাকার কথা না স্বাভাবিকভাবে। এখন এই বিষয়টাকে তারা তখন প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের মধ্যে তারা দেখে যে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট তাদের বলছে আমরা যে ক্লাসের মধ্যে বিলং করি, আমরা যে সোসাইটিতে বিলং করি, সেই সোসাইটির নর্ম ভ্যালুজ অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে তাদের প্র্যাকটিক্যাল ইন্টারেস্টই বলছে যে আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। যেমন ধরো সন্তান বলছে যে যেমন একটা হিন্দু একজন মুসলিম এর সাথে অ্যাফেয়ার হলো, এখন বাবা মা এটা মানতে চায় না, বলছে যে সে বলছে আমি তো তাকে ভালোবাসি, ও বলছে ধর্মে এটা নিষেধ, ও বলছে আমি তাকে ভালোবাসি। ভালোবাসা জীবনের মধ্যে কি সবচেয়ে বেশি সত্য না? তখন সে বলছে এটাও তো সত্য যে আমাদের সমাজে যে নিয়ম নীতি প্রতিষ্ঠিত আছে সেটা তো সবচেয়ে বড় সত্য। তখন বলছে এই তুমি এক অন্ধকারের মধ্যে আছো, তুমি একটা স্বপ্নের মধ্যে আছো, তুমি একটা গোলক ধাঁধার মধ্যে আছো, কিন্তু আমি আছি কিসের মধ্যে? আমরা বলছি বাস্তবতা থেকে। তখন বাবা কিন্তু তার সন্তানকে বলে তুমি বাস্তবতা বুঝো না, তুমি ইমোশনের মধ্যে আছো, তুমি আবেগের মধ্যে আছো, কিন্তু আমি আছি বাস্তবতার মধ্যে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট। তাহলে মানুষের ইন্টারেস্ট গুলো অনলি ম্যাটেরিয়াল না, মানুষের ইন্টারেস্ট গুলো অনলি এটাকে বলে প্রবৃত্তিগত মানে টেস্টের মধ্যে না, অনলি সেক্সুয়াল ইন্টারেস্টের মধ্যে তারা থাকে না, অনলি খাবার দাবারের মধ্যে থাকে না। তাদের প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট আছে। মানুষের প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট সোশ্যাল অ্যাটাচমেন্ট। কাদের সাথে অ্যাটাচমেন্ট হলে আমরা সামাজিক জীবনটাকে চালাতে পারবো? দিস ইজ মোর সোশিওলজিক্যাল। প্র্যাকটিক্যাল তারা প্র্যাকটিক্যাল ইন্টারেস্টটাকে বাস্তবের সাথে মিলায়। তারা মনে করেন যে প্র্যাকটিক্যাল ইন্টারেস্টটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং আমরা আলোচনা করি যে এই প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের সাথে কি জড়িত? নলেজ জড়িত, ঠিক আছে? এবং এর সাথে তারা তখন হিউম্যানিস্টিক নলেজটাকে
যুক্ত করে। তারা মনে করে যে প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের সাথে নলেজের সম্পর্ক রয়েছে এবং এটার সাথে তারা সায়েন্টিফিক নলেজের কোরিলেশনটা করে না। তারা কিসের সম্পর্ক করে? তারা হিউম্যানিস্টিক নলেজের সম্পর্কটা করে। এবং হিউম্যানিস্টিক নলেজ ইজ মোর আর্টিস্টিক। হিউম্যানিস্টিক নলেজ ইজ নট বেসিক্যালি সায়েন্টিফিক। হ্যাঁ, যেমন কেউ কেউ অনলি কোন মানে থিওরিস্ট অনলি সায়েন্সের ভিতরে সমস্ত রিলেশনটাকে সংযুক্ত করে, কিন্তু হ্যাবারমাস সায়েন্সের মধ্যেই সমস্ত রিলেশনটাকে সবকিছুকে যুক্ত করে নেয়। হ্যাবারমাস সায়েন্সকে যুক্ত করেছে ম্যাটেরিয়াল প্রোডাকশনের উপর, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের উপর, কিন্তু হিউম্যান ইন্টারেস্টের সাথে সায়েন্স যতটা যায় তার সাথে বেশি যাচ্ছে হলো হিউম্যানিস্টিক নলেজ। হিউম্যানিস্টিক নলেজ ইন টার্মস অফ আর্টিস্টিক নলেজ। আর্টিস্টিক নলেজটা কি? আর্টিস্টিক নলেজটা হলো তার এক্সপিরিয়েন্সকে সে কাজে লাগায়, তার সে বাস্তবতাকে কাজে লাগায়। হ্যাঁ, অথবা দেখা যায় যে হিউম্যানিস্টিক নলেজের মধ্যে আবার তোমার ইউনিভার্সালিটি দাঁড় করানো অনেক কঠিন, এই জন্য যে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন দিয়ে তোমার হিউম্যানিস্টিক নলেজের একটা তোমার ভেরিয়েশন আমরা দেখতে পারি। ভেরিয়েশনটা কেমন? হিউম্যানিস্টিক নলেজের ভেরিয়েশনটা কেমন? ভেরিয়েশনটা হলো যেমন পিতামাতা যেটাকে হিউম্যানিস্টিক নলেজ মনে করে, অনেক সন্তান দেখা যায় সেটাকে হিউম্যানিস্টিক নলেজ মনে করে না। যেমন তারা মনে করে যে আমার ফ্রিডম ইজ সো ইম্পর্টেন্ট। তারা মনে করে যে আমার ফ্রিডম কোনো ধর্ম মানে না, আমার ফ্রিডম কোনো জাত মানে না, হ্যাঁ, আমার ফ্রিডম কোনো ক্লাস মানে না। তখন দেখা যায় যে তার এই ক্ষেত্রে সে একটা আর্টিস্টিক নলেজ তার মধ্যে আছে। দেখা যায় তারা মডার্নিটি দ্বারা প্রভাবিত, তখন মডার্নিটি দ্বারা প্রভাবিত হয়ে তখন সে কি করছে? মডার্নিটি দ্বারা প্রভাবিত হয়ে সে হিউম্যানিস্টিক নলেজটাকে একভাবে মনে করে যে আমি যে ফ্রিডমকে চাচ্ছি, আমি যে স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছি, দিট ইজ হিউম্যানিস্টিক। তা আমার নলেজ অফ ফ্রিডম ইজ দ্য হিউম্যানিস্টিক লাইফ। তখন সেটাকে মনে করে ইট ইজ মোর প্র্যাকটিক্যাল ইন মডার্নিটি। ইফ ইউ ওয়ান্ট টু বি মডার্ন, ইউ শুড হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। কিন্তু আবার যারা পিতামাতা তারা মনে করে যে তাদের প্রি মডার্নিটি ইজ দ্য প্র্যাকটিক্যালিটি। প্রি মডার্নিটি মানে তারা যে বংশ, তার ঐতিহ্য, সেগুলোকে লালন করে তারা চলতে চায় এবং সেটার মধ্যেই তারা ইন্টারেক্টেড হতে চায়, সেটার আলোকে তারা ইন্টারেক্টেড হতে চায়। এর মানে নর্মস এন্ড ভ্যালুস আর হাইলি গাইডিং প্রিন্সিপলস অফ হিউম্যানিস্টিক নলেজ। এই বিষয়টা কি করছে? এই বিষয়টা আসছে আসলে তোমার এখানে যে ডিসিপ্লিনটা কাজ করে সেটা হলো হিস্টোরিক্যাল হারমেনিউটিক ডিসিপ্লিন। হিস্টোরিক্যাল হারমেনিউটিক ডিসিপ্লিন বিষয়টা হলো যে হারমেনিউটিক নলেজ থেকে নলেজ তৈরি হচ্ছে। হারমেনিউটিক ডিসিপ্লিন ইজ হিস্টোরিক্যাল, কারণ নলেজ থেকে নলেজ আসছে, নলেজ হঠাৎ করে আসে নাই। এবং হ্যাবারমাস বলছে যে যে তোমার নলেজ ইজ হিস্টোরিক্যালি রুটেড। এর মানে নলেজ বই পুস্তক থেকে হঠাৎ করে আসে নাই, এটা আচমকা আসে নাই, নলেজটা এসছে হিস্টোরিক্যালি, হারমেনিউটিক্যালি। তাহলে হারমেনিউটিক মানে হচ্ছে নলেজ বারবার চেঞ্জ হচ্ছে, নলেজ এক জায়গায় স্থির থাকে না, নলেজ তোমার রিফর্ম হচ্ছে। তাহলে এই ডিসিপ্লিনটা কিন্তু গাইডিং প্রিন্সিপাল হিসেবে কাজ করে। তখন মানুষকে এই হিস্টোরিক্যাল হারমেনিউটিক ডিসিপ্লিন সম্পর্কে জানতে হয়। তাহলে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট থেকেই মানুষ কিন্তু এই হারমেনিউটিক ডিসিপ্লিনটা জানে এবং এটা দ্যাট ইজ লিঙ্কড উইথ হিস্ট্রি। এর মানেটা হলো যে তুমি দেখো যে মানুষ যে যৌতুক প্রথার মধ্যে আছে, হ্যাঁ, এই যৌতুক প্রথাকে অনেকেই বলে বাস্তবতা, কিন্তু এই যৌতুক প্রথাটার মধ্যে একটা হিস্টোরিক্যাল হারমেনিউটিক ডিসিপ্লিন কাজ করে। এর মধ্যে ঐতিহ্য রয়েছে, এর মধ্যে পূর্ববর্তী হিস্টোরিক্যাল লিঙ্কেজ রয়েছে, পূর্ববর্তী বংশের কাজকর্মের সম্পর্ক রয়েছে, পূর্ববর্তী বহু ইতিহাসের একটা সম্পর্ক রয়েছে। তারা যে নলেজ দিয়ে গেছে সেটাকে অনেক মানুষ লালন করেছে। তখন তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাওয়ার ক্ষেত্রে নলেজ গুলোকে ব্যবহার করে। তাহলে উইদাউট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট কনসেনসাস, human cannot involve in interaction. সুতরাং knowledge constitutive interest হলো mutual understanding. Without reaching in consensus, one cannot be interacted with one another. এর মানে কনসেনসাসে পৌঁছতে হলে কি দরকার? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, পারস্পরিক সমঝোতা। তাহলে পারস্পরিক সমঝোতা ছাড়া যেমন বিয়ে হয় না,
পারস্পরিক সমঝোতা ছাড়া যেমন চাকরি হয় না, পারস্পরিক সমঝোতা ছাড়া মানুষ মানুষের সাথে গল্পেও কিন্তু প্রবৃত্ত হয় না। এবং দেখা যাচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা এই বিষয়টা যেমন প্রিমিটিভলি ছিল, যেমন আদিকালে ছিল, সব যুগে ছিল, মডার্নিটির মধ্যেও আছে, সব সময় আসে। তখন হিউম্যান মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে মানুষ যে কনসেনসাসে যাচ্ছে, মানুষ যে ইন্টারাকশনে যাচ্ছে, সেই ইন্টারাকশনটা এটাকে বলে গতিশীল হবে না, সেই ইন্টারাকশনটা স্মুথ হবে না, সেই ইন্টারাকশনটা ডাইনামিক হবে না যদি মানুষের মধ্যে হিউম্যানিস্টিক নলেজ না আসে। তাহলে মানুষ যত বেশি হিউম্যানিস্টিক নলেজ অ্যাচিভ করে, তত বেশি তাদের ইন্টারাকশনটা প্রগ্রেসিভ হয়, ইন্টারাকশনটা ডাইনামিক হয়। এর মানেটা হলো মানুষের জীবনের মধ্যে মানুষ যেমন নেচার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তেমনি মানুষের সাথে আন্তঃসম্পর্ক তৈরি করতে চায়, প্র্যাকটিক্যালিটিকে গুরুত্ব দিতে চায়, হিউম্যানিস্টিক নলেজকে কাজে লাগিয়ে মানুষ পারস্পরিক সম্পর্কে আসতে চায়, সমঝোতায় আসতে চায়, এর মধ্যে পারস্পরিক সমঝোতায় শান্তিতে তারা বসবাস করতে চায় এবং পারস্পরিকভাবে সম্পর্কিত হয়ে সোশ্যাল সলিডারিটি তৈরি করতে চায়। এক্ষেত্রে আমরা ডুরখেমে যে কালেকটিভ কনসায়েন্স, যে কালেকটিভ কনসায়েন্স কি করে, কালেকটিভ কনসায়েন্স মানুষকে ইন্টারঅ্যাক্টেড করে। হ্যাঁ, এখানে হ্যাবারমাস দেখিয়েছে না শুধু কালেকটিভ কনসায়েন্স, হিউম্যানিস্টিক নলেজ, হ্যাঁ, বেসড অন প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট, এটা কি করে মানুষকে ইন্টারঅ্যাক্টেড করে, মানুষকে সম্পর্কিত করে। তাহলে ডুরখেম যেভাবে কালেকটিভ কনসায়েন্স বিষয়টার সাথে নলেজকে সেভাবে যুক্ত না করলেও হ্যাবারমাস কিন্তু তোমার নলেজকে যুক্ত করেছে, যে প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে মানুষ নলেজকে কাজে লাগিয়ে কিন্তু ইন্টারেক্টেড হচ্ছে। যেমন সিম্বলিক ইন্টারাকশনিজম, সেখানে একটা নলেজ আছে, একটা সিম্বলের মধ্যে একটা মিনিং আছে। হ্যাঁ, যারা পূজা করে, যে সরস্বতী পূজা করে ধরো, সেই সরস্বতী পূজার মধ্যে সেই যে যার পূজা করছে যে সরস্বতী, সেই সরস্বতীর একটা মিনিং আছে। এর মানে উইদাউট মিনিং দে ক্যান নট ইনভলভ ইন ইন্টারাকশন। সুতরাং একটা সিম্বলিক ইন্টারাকশন মানুষের মধ্যে, মানুষের বাস্তব জীবনের সাথে জড়িত। সুতরাং তারা প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট থেকে মানুষ পরস্পরের মধ্যে যে সম্পর্কের জাল তৈরি করে, সেই সম্পর্কের জালটাকে তোমার নলেজ দিয়ে, জ্ঞানের কাঠামোর মধ্য দিয়ে তোমার গড়ে তুলতে হয়। তা আমি আজকে এই দুটো আলোচনা করেছি। থার্ড পয়েন্ট হলো ডমিনেশন এন্ড ক্রিটিক্যাল নলেজ। সেই জায়গাটা আরো বেসিক বিষয় এবং সেটা আমরা আরো আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আমরা কি মোটামুটি বিষয়টা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আমি তাহলে স্টপ শেয়ারিং দিয়ে দিই। এখন কি তোমরা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আপনি বলেছিলেন আপনি রেকর্ডিংস গুলা দিবেন, আমরা শেয়ার করব। স্যার সেটা কি আপনি মেইলে পাঠাবেন? হ্যাঁ, আমি আমরা কি মেইলে নক করব? আমি তো ভাবছি তোমরা কেউ করেছো, কিন্তু যাই হোক আমি মেইলে পাঠিয়ে দিব, আজকে পাঠিয়ে দিব এবং মাহবুবের মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, পাঠিয়ে দিব এবং তোমরা সেখান থেকে শুনে লিখবে এবং লেখার পরে আমি যে একটা মাহবুব আছো? ইয়েস স্যার। হ্যাঁ, আমি যে তোমাকে যেটা বলেছি যে তোমরা গ্রুপে আলোচনা করে ডিসিশন নাও। হ্যাঁ, ইয়েস স্যার। ঠিক আছে, আমাকে জানাও। তো ঠিক আছে, নেক্সট রোববারে একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার আমরা যে একটা টার্ম পড়েছিলাম ঘেটো, তো স্যার ঘেটো আর নরমাল ইসলাম এই দুটো কনসেপ্টের ভিতরে কি কোনো পার্থক্য আছে, নাকি ঘেটো অর্থ ইসলাম? আসলে এটা আসলে আমাদের গেটো, এটা হলো ইউরোপিয়ান কনটেক্সটে, ওয়েস্টার্ন কনটেক্সটে, ঠিক আছে? কিন্তু আমরা এটাকে বলি সিনোনিম মানে কি, যে কাছাকাছি। কারণ ওখানেও ওয়ার্কিং ক্লাস থাকে, এখানেও ওয়ার্কিং ক্লাস থাকে, ঠিক আছে? কিন্তু স্ট্রাকচারাল ফ্যাসিলিটির মধ্যে ভিন্নতা আছে, সেই ভিন্নতার কারণে আমরা তখন সিনোনিম বলি, ঠিক আছে? কাছাকাছি। ওকে স্যার। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। তোমরা ক্লাসগুলোকে বুঝবে, কেন হ্যাবারমাসের থিওরি কঠিন হলো, আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা ভিডিওগুলো শুনবে ভালো করে এবং লিখবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। খুদা হাফেজ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।